নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ১৯ বছর ধরে মহাদেবের মতো নীলকণ্ঠ হয়ে গরল ধারণ করেছেন নরেন্দ্র মোদী। গুলবাগ সোসাইটি মামলায় সুপ্রিম কোর্ট নরেন্দ্র মোদীকে ক্লিন চিট দেওয়ার পর ঠিক এই ভাষায় অমিত শাহ তিনি ব্যাট ধরলেন নরেন্দ্র মোদীর হয়ে, আর খুবই তাৎপর্যপূর্ণভাবে ঠিক তার পরপরই আমরা দেখলাম তিস্তা সেতলওয়ার তাকে আটক করলো গুজরাট ATS। এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আপনার রায়ের প্রথম পর্যায়ে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশ্বজিৎ দেব, বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পণ্ডা, CPIM এর পক্ষ থেকে শতরূপ ঘোষ এবং কংগ্রেসের পক্ষ থেকে সৌম্য আইচ রয়। আমি আসবো আপনাদের কাছে, তার আগে দেখাবো মিথ্যা অভিযোগের জন্য বিরোধীদের কি মোদীর কাছে ক্ষমা চাওয়া উচিত। এ নিয়ে সোমবার থেকে সোশ্যাল মিডিয়ায় ভোট পর্ব। গুজরাট দাঙ্গায় মোদী ক্লিনচিট পাওয়ায় নতুন করে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি, আর বিরোধী শিবির তারা আবার অন্য কারণে খবরে। শুক্রবার গুজরাট দাঙ্গায় জড়িত থাকার অভিযোগ থেকে ক্লিনচিট দিয়েছে সুপ্রিম কোর্ট। বিশেষ তদন্তকারী দল বা সিটের রিপোর্ট নিয়েই মোদীকে অভিযুক্ত করে শীর্ষ আদালত। একদিন পরই এ নিয়ে মুখ খুললেন অমিত শাহ। ये लंबी लड़ाई मोदी जी ने बहुत धैर्यपूर्वक सारी वेदनाओं को, वो विष को हजम करते हुए लड़े और आज चमकते सूर्य की तरह सत्य बाहर आया है। দলের সর্বোচ্চ নেতার পাশাপাশি দলের কথাও ছুঁয়ে গেলেন মোদীর বিশ্বস্ত সেনাপতি। भारतीय जनता पार्टी के दंगों का कोई आरोप नहीं रहता, भारतीय जनता पार्टी के दंगों का कोई आरोप नहीं रहता। গুজরাট দাঙ্গার অভিযোগ থেকে মোদী ক্লিনচিট পাওয়ায় উজ্জীবিত বিজেপি। একে হাতিয়ার করে বহুমুখী কৌশলে এগোনোর পরিকল্পনাও রাজনৈতিক মহলের কাছে স্পষ্ট। তাদের বক্তব্য, সুপ্রিম রায়কে হাতিয়ার করে বিজেপি অনেক কিছু প্রমাণ করতে ব্যস্ত। ২১ বছর ধরে মোদীকে অপবাদ সহ্য করতে হয়েছে। বিরোধীরা প্রমাণ ছাড়াই প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। যাবতীয় অপবাদ সহ্য করে আইনের চোখে সসম্মানে উত্তীর্ণ নরেন্দ্র মোদী। বিজেপির বিরুদ্ধেও লাগাতার মিথ্যে অভিযোগ আনা হয়েছে। অমিত শাহ বুঝিয়ে দিয়েছে মোদী একা নন। এই রায়ের পর বিজেপিকেও অপবাদের বোঝা বয়ে বেড়াতে হবে না। সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি পেয়ে বিজেপির টার্গেট এবার বিরোধী শিবির। মোদীর বিরুদ্ধে বিরোধীদের অপবাদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় গণভোট। সোমবার থেকে মতামত সংগ্রহ শুরু করছে বিজেপি। গত ৩-৪ মাসে বারে বারে ইঙ্গিত মিলেছে ২৪এও মোদীকে মুখ করেই ভোটে যাবে বিজেপি। এই অবস্থায় সুপ্রিম কোর্টের নির্দেশ বাড়তি অ্যাডভান্টেজ বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশে, যদিও বিরোধীরা মোদীকে ক্লিনচিট দিতে নারাজ। गोध्रा में जो हो रहे थे उसके खिलाफत अटल बिहारी वाजपेयी ने उनकी मन की रोष, उनकी मन की आपत्तियां जताई थी। নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালন করুন, অর্থাৎ গুজরাটের সরকার রাজধর্ম পালন করেনি। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপির অ্যাডভান্টেজ রাজনৈতিক মহলের কাছে স্পষ্ট। পাশাপাশি রাষ্ট্রপতি ভোটকে সামনে রেখে বিরোধী ঐক্যের চেষ্টাতেও একের পর এক ধাক্কা। মহারাষ্ট্রে নাস্তানাবুদ অবস্থা উদ্ধব শিবিরে। কেরলে রাহুল গান্ধীর অফিস ভাঙচুরে অভিযুক্ত SSI। শনিবার দিনভর কেরলে কংগ্রেস বাম সংগঠনের সংঘর্ষ। মহারাষ্ট্র তারপরে কেরলের ঘটনা ঘিরে আরও একবার প্রশ্নটা সামনে আসছে, মোদী বা বিজেপি তো নিজের মতো করেই এগোবে, কিন্তু বিরোধীদের ছন্নছাড়া ছবিটা কবে বদলাবে? কবে নিজেদের নিয়ে প্রশ্ন তোলার অবকাশ বন্ধ করবেন তাঁরা? ব্যুরো রিপোর্ট, জি24 ঘণ্টা। আমি সৌম্য আইচ রায়ের কাছে আসবো। সৌম্যদা, আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট নরেন্দ্র মোদীকে ক্লিন চিট দিল এবং তার পরপরই আমরা দেখলাম যে অমিত শাহ তিনি নরেন্দ্র মোদীর হয়ে ব্যর্থ হলেন এবং তিনি বললেন যে মহাদেবের মতো নীলকণ্ঠ হয়েছেন নরেন্দ্র মোদী। কিছু বলেননি এবং কটাক্ষ আপনাদের যে তিনি নিজে অ্যারেস্ট হয়েছেন, নরেন্দ্র মোদী তার বিরুদ্ধে এত অভিযোগ উঠেছে, কিন্তু কেউ ধর্ণা দিতে যায়নি, কেউ ধর্ণা দিতে বসে যায়নি। না, প্রথমে বলি যে সুপ্রিম কোর্টের রায় একটা স্পেসিফিক নরেন্দ্র মোদীর ইনভলভমেন্ট নিয়ে করেছে, কিন্তু মরাল রেসপন্সিবিলিটি নিয়ে কিছু করেনি। ঠিক আছে, সুপ্রিম কোর্টের রায়কে আমরা কখনোই তার বিরুদ্ধে কিছু বলবো না, কিন্তু আমি দু একটা প্রশ্ন শুধু এই আপনার দর্শকের মাধ্যমে করতে চাই, দর্শকদের করতে চাইছি আপনার মাধ্যমে, আপনার টেলিভিশন চ্যানেলের মাধ্যমে। আপনি আমাকে বলুন গুলবার্গাতে সেদিন ৬৫ জন খুন হয়েছিল কি হয়নি? আমি শুধু, আপনি আমাকে বলুন সেদিন একটা সম্প্রদায়ের মানুষ খুন হয়েছিল কি হয়নি? সেখানে তো অমিত শাহ সেখানে ১৯৮৪ রেফারেন্স তুলে তিনি বলেছেন যে সংবাদ মাধ্যমকে যে সাক্ষাৎকার তিনি দিয়েছেন, তিনি বলেছেন যে সেই সময় ৩ দিন প্রশাসন কিছু করেনি। আমি ৮৪ও বলবো, কিন্তু আপনি আমাকে বলুন সেদিনে
যে ভদ্রলোক খুন হয়ে গেলেন তার সঙ্গে 64 জন মানুষ খুন হয়ে গেলেন, এহসান জাফরি যখন খুন হন তিনি হোম ডিপার্টমেন্টকে, দিল্লির হোম ডিপার্টমেন্টকে ফোন করেছিলেন কি করেননি, তিনি গুজরাট হোম ডিপার্টমেন্টকে ফোন করেছিলেন কি করেননি, এটা আমার জানার প্রধান শঙ্কু। উদ্দেশ্য। জাস্ট ক্লোজ করি, শঙ্কু তুই বলবি। কিন্তু তারপরে আমার প্রশ্ন হচ্ছে কিন্তু যে ক্লিন চিটটা চ্যালেঞ্জ হয়েছিল সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট তো সেটাকে খারিজ করে দিল। আমার কথা হচ্ছে এটা আপনি কি করে বললেন, মানে আপনি আপনার মাধ্যমে এটা আমি প্রশ্নটা পেলাম। আপনি শুনুন একটা কথা, যে এই যে মানুষগুলো খুন হয়ে গেল তারপরেও গুজরাট দাঙ্গা নিয়ে যখন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, ছেড়ে দিন, অটল বিহারী বাজপেয়ী যখন বললেন যে রাজধর্ম পালন করা হয়নি, তখন তার পাশে বসে যে ভদ্রলোক তিনি গুজরাটের চিফ মিনিস্টার, তিনি উষ্মা প্রকাশ করছেন এবং বিরোধিতা করছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখুন সুপ্রিম কোর্টের রায়ে মরাল রেসপন্সিবিলিটির কথা বলা নেই, কিন্তু তার মানে এই নয় এই খুনগুলো বেকার চলে গেল, এই খুনগুলো হাওয়ায় চলে গেল। এই গুলবাগ সোসাইটি মামলায় তো মরাল রেসপন্সিবিলিটি নিয়ে আপনারা 20 বছর ধরে নরেন্দ্র মোদীকে বিদ্রোহ করেননি, তার মানে আপনাদের একটা ক্রিমিনাল অফেন্স হিসেবে অভিযোগ করেছে। একদম আমরা বারবার বলছি যে মুখ্যমন্ত্রীকে আপনাদের পরিকল্পিত চক্রান্ত, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন, সেটা তো খারিজ হয়ে গেল। স্বরাষ্ট্র দপ্তর কি মুখ্যমন্ত্রীর দায় নয়? মুখ্যমন্ত্রী কি স্বরাষ্ট্র দপ্তরের মালিক নয়? শঙ্কুদেব তার দপ্তরে ফোন করছে, জানেন শঙ্কুদেব সাংসদ খুন হয়ে যাচ্ছে, কুতুবুদ্দিনের মুখটা মনে আছে? উত্তর নেই শঙ্কুদেব। তুমি আসবে বলেই আমার দ্বিধারা উত্তর খুঁজে পায়নি, তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি, তুমি আসবে বলেই, মানে কেউ আসবে বলেই নচিকেতা বোধহয় গান লিখেছিলেন। আমি কেন এই প্রসঙ্গের অবতারণা করছি, কারণ শুধু নচিকেতার ভাবনা নয়, যারা বামপন্থীরা রয়েছেন শতরূপের মতো, যারা তৃণমূলপন্থীরা রয়েছেন, এখানে তৃণমূলের বিশ্বজিৎ দা রয়েছেন দেখতে পাচ্ছি, কংগ্রেসের লোকেরা রয়েছেন, এরা সবাই মিলেই এতটাই প্রভাব তৈরি করবার জায়গায় গেছেন, যার জন্য আজ 19 বছর লড়াই করতে হয়েছে। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে কমিউনিকেট করেছে এবং ক্লিন চিট দিয়েছে। এরপরেও এরা মানবেন না, এরপরেও এরা ক্ষমা চাইবেন না, এরপরেও এরা দুঃখ প্রকাশ করবেন না, এরপরেও নচিকেতা গানের লাইনগুলো বদলাবেন না। সরাসরি বিশ্বজিৎ দা গানে বিরোধীদের কি ক্ষমা চাওয়া উচিত? অর্গানাইজড হয়েছে ক্যাম্পেইন চালানো হয়েছে, কিছু এনজিও, কিছু পুলিশের লোক আর কিছু মিডিয়াকে হাত করে সরাসরি অপমান। আজকের ডেটে ওনারা বলেন যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে দাঙ্গার অভিযোগ। বিশ্বজিৎ দা ক্ষমা চান, ক্ষমা চান। আমি এখনো বলবো যে মরাল রেসপন্সিবিলিটি যেটা, সেটা কোনো মতেই, সেই দায়িত্বটা কোনো মতেই নরেন্দ্র মোদী অ্যাভয়েড করতে পারেন না। আজকে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, ঠিক আছে, আজকে 22 বছর বাদে কি 19 বছর বাদে আজকে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে। এবারে রায়ে অনেক কিছু এভিডেন্সে অনেক কিছু আসে, অনেক কিছু আসে না, এবং অনেক চুলচেরা বিচার হয়, এবং সেই কারণে কখনো কখনো অপরাধীরা বেনিফিট অফ ডাউট পেয়ে যায়। কিন্তু আমি একটাই কথা বলবো যে যেখানে আজকে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন যে মরাল রেসপন্সিবিলিটির কথাটা, আজকে বারবার আরে কি বলেছিলেন? রাজধর্ম পালন করতে বলেছিলেন, যথাযথভাবে রাজধর্ম পালন হয়েছে, সুপ্রিম কোর্ট তা অ্যাডমিট করেছে। সুপ্রিম কোর্ট কোনো রেসপন্সিবিলিটি ফিক্স আপ করেননি, তারা তো বলেছেন সরকার দ্রুততার সাথে কাজ করেছেন। আরে ভাই, হাওড়াতে আর রাজ্যের বিভিন্ন জায়গায় গন্ডগোল হয়, আপনারা বসে বসে ঘুমন, কিন্তু তিনি তো দায়িত্ব নিয়ে পালন করেছেন। আপনারা ইচ্ছে করে এই মামলাটাকে 19 বছর জিরিয়ে রেখেছিলেন একটাই দায়িত্ব নিয়ে, যাতে নরেন্দ্র মোদীকে বদনাম করা যায়। ক্ষমা চান, ক্ষমা চান। ভারতীয় জনতা পার্টিকে বদনাম করবার আগে এত সচেতনতা আপনাদের মারা গেছে, ক্ষমা চান আপনারা। সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট মানবেন না, সুপ্রিম কোর্ট আপনারা মানবেন না, অবশ্য আপনারা তো এমনি দাঁড়িয়ে কোর্ট ঘেরাও করে বসে থাকেন, কোর্টের নির্দেশ মানবেন না। আজকে একটা ক্লিন চিট পেয়েছে বলে আপনি নিজে অ্যাডভোকেট, এরপরে কোথায় যাবেন? আমি আসবো প্লিজ, আমি শতরূপের কাছে আসার আগে একটু দেখাবো, যতগুলো রায় নিচের কোর্ট থেকে সবগুলো রায়তেই তো ক্লিন চিট পেয়েছে। আসবো আমি বিশ্বজিৎ দা শঙ্কুদেব আসবো, তার আগে দেখাবো যে সুপ্রিম কোর্টের রায়ে মোদীকে ক্লিন চিট। আর শনিবারই মুম্বাই থেকে সমাজকর্মী তিস্তা সেতলওয়ারকে আটক করলো গুজরাট এটিএস, এবং আমরা দেখেছিলাম যে সংবাদ মাধ্যমকে যে সাক্ষাৎকার দিয়েছিলেন অমিত শাহ, সেখানে তিনি বলেছিলেন যে তিস্তা, একদম নাম করে বলেছিলেন যে তিস্তা সেতলওয়ারের যে এনজিও তার মারফত একদম পরিকল্পিতভাবে বেসলেস ইনফরমেশন, বেসলেস অভিযোগ ছড়ানো হয়েছিল। আমি এবার শুনে নেব যে কি বলেছিলেন অমিত শাহ এই প্রসঙ্গে। तीस्ता सेटलवार्ड की एनजीओ थी, नाम तो मुझे मालूम नहीं है उनका। उन्होंने हर थाने में इस प्रकार की भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को इन्वॉल्व करने वाली एप्लीकेशनें दे दी थी, और मीडिया का दबाव इतना था कि सभी एप्लीकेशनों को सच मानकर ट्रीट किया गया।
पॉलिटिकल स्टेटमेंट सच्चे या सुप्रीम कोर्ट का सब एविडेंस एप्रिशिएट कर कर लिया गया फैसला सच्चा, ये देश की जनता ने तय करना पड़ेगा। आज सुप्रीम कोर्ट ने यह भी कह दिया कि जाखिया जाफरी किसी और के निर्देशन पर काम करती थी। कई सारे विक्टिम्स का एफिडेविट एनजीओ ने साइन कर दिए। सब जानते हैं ना कि तीस्ता सेतलवाड जी की एनजीओ ये सब कर रही थी। उस वक्त जो यूपीए की सरकार आई उसने ढेर सारी मदद करी है तीस्ता सेतलवाड की एनजीओ को। শতরূপ, আমি যেমনটা বলছিলাম যে এরপরই আমরা দেখলাম যে তিস্তা সেতলওয়ারকে মুম্বাই থেকে আটক করেছে গুজরাট এটিএস এবং যে রায় নির্দিষ্টভাবে তিস্তা সেতলওয়ারের যে এনজিও তার উল্লেখ রয়েছে। মৌপিয়াদি, এই অমিত শাহ সুপ্রিম কোর্টের প্রতি সুপ্রিম আস্থা থেকে আমার ইমোশনের চোখে জল চলে আসছে। মানে এই সেই অমিত শাহ যে কদিন আগে যখন সবরিমালা মন্দিরে মহিলারা প্রবেশ করবেন এই রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল, কেরালায় গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রেস কনফারেন্স করে বলেছিলেন আমরা 356 জারি করে কেরালা সরকার ফেলে দেবো যদি সুপ্রিম কোর্টের রায়কে কেরালা সরকার লাগু করেছে। দিস ইজ দ্য ম্যান, এই লোকটা, এই অমিত শাহ। আজ থেকে 1.5 বছর আগে সুপ্রিম কোর্ট, তুমি অমিত শাহর কথা ভুলে যাও, সুপ্রিম কোর্ট তো তিস্তা সেতলওয়ারের এনজিও নিয়ে নির্দিষ্টভাবে একটা উল্লেখ রেখেছে। তুমি জাস্ট আমাকে, এটা খুব সেনসিটিভ একটা ইস্যু, তো আমাকে জাস্ট দুটো কথা তুমি বলতে দাও। প্রথম কথা হচ্ছে আমি এখানে পরিষ্কার বলছি অন রেকর্ড, এটা রায় হয়েছে, এটা ন্যায় হয়নি, পরিষ্কার কথা। তাতে যদি আমার বিরুদ্ধে কন্টেম্পটের মামলা হয়, আমি জেলে যেতে প্রস্তুত আছি। দ্বিতীয় কথা আমি এখানে বলছি, যেটা সৌম্যদা বললো, আমি কথাটাকে রিপিট করছি না, তো ঘটনা, মানুষ মারা গেছে এবং সরকার যারা ছিল তারা মানুষকে বাঁচাতে পারেনি। গোদ্রার ঘটনাতেও বাঁচাতে পারেনি, আর ওই জাকিয়া জাফরির ঘটনাতেও বাঁচাতে পারেনি। আমি তোমাকে একটা এখানে কথা বলছি, আমি আগের কথাগুলোকে রিপিট না করে তিস্তা সেতলওয়াদের গ্রেপ্তারিটাকে নিয়ে যেতে আমার প্রশ্ন করলে, তো ঘটনাটা কি? একটা মামলা চলেছে, 19 বছর চলেছে। শঙ্কুদা বলছে 19 বছরের জন্য ক্ষমা চাইতে, আমি ওর কথায় মাইন্ড করছি না, কারণ 19 বছরের জন্য যদি আমায় ক্ষমা চাইতে হয় মোদির বিরুদ্ধে বলার জন্য, 19 বছরের মধ্যে 16 বছরের জন্য শঙ্কুদাকেও ক্ষমা চাইতে হবে, তাই আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। একটা মামলা চলেছে, আজকে একটা রায় হয়েছে, যে রায় আপাতভাবে মনে হচ্ছে যে একটা পক্ষ জিতেছে, একটা পক্ষ বক্তব্যটা সুপ্রিম কোর্টে পরাজিত হয়েছে। যে পক্ষের বক্তব্যটা সুপ্রিম কোর্টে পরাজিত হলো, রায় আসার কয়েক ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করে নেওয়া হলো। অর্থাৎ মৌপিয়াদি, দেখো আদালতে যে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা হচ্ছে প্রতিদিন, আমাদের লোয়ার কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত কয়েক লক্ষ মামলা প্রত্যেক দিন হচ্ছে। আদালতের রায় তো নির্দিষ্টভাবে এই প্রসঙ্গে উল্লেখ রয়েছে, সেটা তো অস্ত্র। অস্ত্র তো বটেই, গুজরাট পুলিশের কাছে সেটা তো অস্ত্র তো বটেই। এবার আমি তোমাকে সেই কারণেই জিজ্ঞেস করছি মৌপিয়াদি, একজন সিটিজেন হিসেবে, একজন সাংবাদিক হিসেবে, সিটিজেন হিসেবে, যে কোনো মামলায় তো একজন জিতবে, এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে, কোনো মামলায় তো দুপক্ষ জিততে পারে না। না কিন্তু শতরূপ নির্দিষ্টভাবে সুপ্রিম কোর্ট বলেছে যে জাকিয়া জাফরি তিনি হচ্ছেন আসল ভিকটিম অফ সার্কামস্টান্সেস এবং তাকে, তার ইমোশনকে এক্সপ্লয়েট করা হয়েছে। তিস্তা সেতলওয়ারের বিরুদ্ধে আইনি ব্যবস্থার সুপারিশ রয়েছে সেখানে। এই রায় সম্পর্কে আমার বক্তব্য আমি ফার্স্ট লাইনে বলেছি, এটা অন্তত এক্ষেত্রে তুমি বলতে পারবে না যে শুধুমাত্র প্রতিহিংসা পরায়ণ হয়ে তিস্তা সেতলওয়ারকে আটক করা হয়েছে। সুপ্রিম কোর্টের এই বক্তব্যের প্রতি, সুপ্রিম কোর্টের এই রায়ের ব্যাপারে আমার বক্তব্য, আমার পার্টির বক্তব্য আমি পরিষ্কার বলে দিয়েছি, এটা রায় হয়েছে, এটা ন্যায় হয়নি, পরিষ্কার বলেছি। ভারতের সংবিধান, আমি এক কথাটা শেষ করি, ভারতের সংবিধান আমাকে সুপ্রিম কোর্টের রায় সমালোচনা করার অধিকার দিয়েছে, সমালোচনা আমি করেছি, তার জন্য আমি জেলে যেতে প্রস্তুত আছি যদি কেউ মনে করে। কিন্তু আমি তোমাকে যে কথাটা আমি বলতে চাই এখানে, আমি খুশি আজকের এই রায়টার জন্য, একটা কারণে আমি খুশি যে এই জাস্টিসের অন্ততপক্ষে জাস্টিস লয়ার মতো পরিণতি হবে না। কিন্তু এটা ঘটনা মৌপিয়াদি, যেমন আমরা এমার্জেন্সির সময় দেখেছিলাম, আজ অব্দি ভারতে বলা হয় যে সেই সময় জুডিশিয়ারি মাথা উঁচু করে ভূমিকা পালন করেছিল, রাষ্ট্রশক্তির বিরুদ্ধে গিয়ে মানুষের অধিকার, হিউম্যান রাইটসের পাশে দাঁড়িয়েছিল। যেমন 2014 পর থেকে খালি একটা রায় বলে না, সে বাবরি ধ্বংস থেকে শুরু করে তোমার বিচার ব্যবস্থা সম্পর্কে তোমার যে মন্তব্য, সেটা অ্যাবসলিউটলি তোমার নিজস্ব এবং জি 24 ঘন্টার দায় নেবে, একেবারে আমার পার্টির বক্তব্য। কিন্তু প্রতিটা মামলায় আমরা রায়টা দিচ্ছি, রায়টাকে প্যাটার্নে যাচ্ছে তো যাচ্ছে। শতরূপের মুশকিল, কিন্তু ওই বিচারপতির, তোমার বিচার করবে যারা, একদিন না একদিন থাকবে সেই জন্য। হ্যাঁ, শতরূপের বিষয় হচ্ছে, শতরূপের তো কোনো দোষ দেখি না, কারণ শতরূপের নেতা বলেছিলেন লালা বাংলা ছেড়ে পালা। কোর্ট টোটেরা মানেন না, এরা সংবিধান মানবেন না, কোর্ট মানবেন না, এরা নিজেদের মতো সিস্টেম চালানোর চেষ্টা করেন। শুনুন না, তখন বললেন একটু 2 মিনিট টলারেন্সটা দেখান। আমরা তো আমাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ করেন ইনটলারেন্স, একটু শুনে নিন। আজকে 19 বছর তো আমরা টলারেন্স দেখিয়েছি, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এটা করেছি। ভাই দল দেখিয়েছে, নরেন্দ্র মোদি তো দেখিয়েছেন, নরেন্দ্র মোদি তো দেখিয়েছেন। আমি তো ক্ষমা চাইছি, আমি যদি 2 বছরের জন্য কোনো
কোনোদিন বলেও থাকি আমি ক্ষমা চাইছি প্রকাশ্যে, আপনারাও ক্ষমা চান, কারণ আপনাদের ক্ষমা চাওয়া উচিত। শঙ্কু তো ক্ষমা চাইছে, তোমরা ক্ষমা চাইবে? ক্ষমা চান না, আপনারা। আমি তো বাড়ি খাইনি। নচিকেতার গানের লাইন আমি বলা সব উচিত। ক্ষমা চাইছে। নচিকেতার ক্ষমা চাওয়া উচিত। নচিকেতা যে লিখেছেন গুজরাট, এটা তো প্ল্যান ফুলি এনারা তৈরি করেছিলেন। এনারা তিস্তা দেবীদের মতো কাউকে নিয়ে কিছু মিডিয়াকে অর্গানাইজ করে নরেন্দ্র মোদীর ভাবধারাকে এফেক্টেড করবার জন্য ইউপিএ গভর্নমেন্টের সাথে একসাথে হাত মিলিয়ে এই ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র করেছে এবং এখনো করছে তৃণমূল কংগ্রেস। এই যে বামপন্থীদের সাথে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেস এখনো করেছেন। 19 বছর টেনেছেন একটাই উদ্দেশ্য নিয়ে, দাঙ্গাবাজ ভারতীয় জনতা পার্টিকে পর্যদস্ত করা। বিশ্বজিৎ বাইরে, শঙ্কু বিশ্বজিৎ, এইভাবে ক্ষমা চান আগে ভুল করে। শঙ্কু বিশ্বজিৎ বাইরে আছেন, শঙ্কু বিশ্বজিৎ বাইরে আছেন, বাইরে আছেন। আমরা উত্তরটা নিই। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, বিষয়টা একটা প্রশ্ন করছি আপনাকে। আপনি যেটা কথা বললেন না যে মোরাল রেসপন্সিবিলিটি নিতে হবে মোদীকে, ঠিক, এবং এটাকে কুণাল ঘোষ বললেন যে সেই সময় রাজধর্ম মনে করানোর কথা বলেছিলেন, বাজপেয়ীজি বলেছিলেন রাজধর্ম মনে করিয়েছিলেন। আচ্ছা, ওই সময় মমতা ব্যানার্জি কোন দিকে ছিলেন 2002-তে যখন গুজরাট দাঙ্গা হচ্ছিল? বিশ্বজিৎ, আমি সেই প্রসঙ্গে আমি এখন কোনো মন্তব্য করতে না, চাই কেন এরকম করছেন কেন? যে কেন করছেন? কেন করবেন না? রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, গুজরাট দাঙ্গা নিয়ে কথা হচ্ছে, ওই সময় আপনার পার্টি কোন স্ট্যান্ড নিয়েছিল আপনি সেই নিয়ে মন্তব্য করবেন না? কিন্তু রায় যেটা মমতা ব্যানার্জি একবারও দাঙ্গা সমর্থন করেনি। ফুল পাঠিয়েছিলেন, সেটা অন রেকর্ড। ফুল পাঠিয়েছিলেন, মমতা ব্যানার্জি অন রেকর্ড বলেনি ফুলকে যে পাঠিয়েছিলেন। নরেন্দ্র মোদী আপনি দাঙ্গা করুন, দাঙ্গা করে তারপর নরেন্দ্র মোদী আপনি দাঙ্গা মোদীকে করুন। ফুল পাঠিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেনি, আর কি মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেনি যে আপনি দাঙ্গা করুন। না, না, মমতা বলেছেন এটা ভুল বন্দ্যোপাধ্যায়ের নেই। মতো আরে একজন সুপ্রিম কোর্ট ধর্মনিরপেক্ষ দাঙ্গায় কোনো হার ছিল না, ভারতবর্ষে ক্লিন চিট পাওয়া গেছে, তারপরে আপনি বারবার এখানে বলে যাচ্ছেন দাঙ্গা করুন। ধর্মনিরপেক্ষ নেতা আপনি অফিসিয়ালি আরেকবার বলুন না, আপনারা এই কন্টেম্পট অফ কোর্ট করা উচিত। দেখান আপনি পরে আপনি মানবেন না। কি অদ্ভুত ব্যাপার, সংবিধান মানবেন না, সুপ্রিম কোর্ট মানবেন না, গণতান্ত্রিক ব্যবস্থা মানবেন না। 19 বছর একজন লড়াই করেছেন, আর কত সহ্য করবেন আপনাদের? তাহলে তুমি না মানছো শঙ্কু? কতদিন? তাহলে সবরিমালার কেসে অমিত শাহের বিরুদ্ধে কন্টেম্প্ট অফ কোর্টের মামলা করা উচিত। আমরা একসাথে করি। ওয়ার্ল্ডলি ডিসিশন নিয়ে সবরিমালার বিচার বিষয়ে আমি কমেন্ট করতে পারবো না। বিচারাধীন না, রায় চলে আসছে, কোর্ট রায় চলে আসছে, বিচারাধীন না। আমি ল পড়েছি, এটা বিচারাধীন না। আরে এটা বিচারাধীন না। তুমি প্রকাশ আরে আমি তো বলছি কি না, আমি সবরিমালার কাছে কোর্ট মানি, তুমি বলো না। তুমি বলো সবরিমালার ক্ষেত্রে এক সেকেন্ড, আসবো প্লিজ। আমি সবরিমালার ক্ষেত্রে কোর্ট মানি। আসবো, এক তুমি সেকেন্ড। বলো, এ তো তুমি বলো ভয়ঙ্কর। সবরিমালার ক্ষেত্রে বলো অমিত শাহ অন্যায় করেছে, সুপ্রিম কোর্টকে মানি, অমিত শাহকে ষড়যন্ত্র তুমি কেটে বলো। গেছে তো। আরে ধর বাবা, এখন আর নামাতে আরে পারবি বামপন্থী ছাড় না, তুমি তোমার দলটাকে বলো না। এতদিন ধরে তুমি তোমার দাঙ্গাবাজ দলের কথা বলো না, বলতে বামপন্থী পারবে ছাড়ো। না তো। সবরিমালার রায় শতরূপ শঙ্কু দুজনকে বিরত করবো। আমি সৌম্যদার কাছে আসবো, এক সেকেন্ড সৌম্যদার কাছে আসবো, কারণ সৌম্যদা নির্দিষ্টভাবে অমিত শাহ নিশানায়। সতেরো প্লিজ, শঙ্কুদেব যখন বলছি তখন প্লিজ বিরত হতে হবে। অন্য স্পিকারও রয়েছেন। সৌম্যদার কাছে আমার এখানে প্রশ্ন, সৌম্যদা একদম নির্দিষ্টভাবে কংগ্রেসকে নিশানা করেছেন অমিত শাহ সংবাদ মাধ্যমকে দেওয়া, সংবাদ সংস্থাকে দেওয়া এই সাক্ষাৎকারে, এবং যে প্রশ্ন করছেন তিনি বলছেন যে কিভাবে সংবিধান মেনে আইনের মুখোমুখি হতে হয় তার দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন, তার জন্য রাস্তায় ধর্ণা হয়নি। এবং তিনি বলছেন, আপনি যে প্রশ্ন তুলেন তিনি বলছেন যে যখন গুজরাট বন্ধ ডাকা হয় সেই সময় আর্মি ডাকা হয়েছিল, আর্মির আসতে যেটুকু সময় লাগে, কিন্তু 1984 প্রসঙ্গ টেনে তিনি বলছেন যে সেই সময় 3 দিন কিছু করা হয়নি, অ্যালাউ করা হয়েছে গোটাটা। আমি প্রথমে বলি যে কোনো ঘটনাকে জাস্টিফাই করতে গেলে যে একটা অন্য ঘটনাকে খারাপ বলা যাবে না, এটা একেবারেই নয়। আপনি বারবার বলছেন দিল্লির রায়ট নিয়ে, দিল্লির দাঙ্গা নিয়ে, সেটা প্রকাশ্যে দাঁড়িয়ে কংগ্রেস ক্ষমা চেয়েছে, এবং যারা তার সাথে কবে সেই সময় রাজীব গান্ধী কি বলেছিলেন? বলে দিই আমি যে মহিরুহের পতন হলে, আপনি বলুন, আপনি বাকিটা শেষ করুন, আপনি বাকিটা শেষ করুন। রাজীব গান্ধী কি বলেছিলেন? তো আমি বলছি, তো আমি অস্বীকার করছি না, কিন্তু তারপরেও একটা জিনিস জেনে রাখবেন, কংগ্রেস প্রকাশ্যে দাঁড়িয়ে ক্ষমা শুধু চায়নি, তার সঙ্গে যারা যুক্ত ছিল তাদেরকে শাস্তির ব্যবস্থা করেছিল। নাম্বার 1, নাম্বার 2, এই যে বারবার এত তরজা হচ্ছে তার মধ্যে কতগুলো জিনিস হারিয়ে যাচ্ছে। আপনারা জগদীশ টাইটলার সজ্জন কুমারের বিরুদ্ধে কি ব্যবস্থা কংগ্রেস নিয়েছিল সেই সময়
1984 আমায় জানান, একটা আমায় সেকেন্ড বলুন। আপনি আমাকে বলুন, একটা আপনি সেকেন্ড বলুন কি ব্যবস্থা নেওয়া হয়েছিল। একটা সেকেন্ডের জন্য দেখান কংগ্রেসের কোনো মঞ্চে, কোনো জায়গায়, কোনো পদে তাদেরকে কোনোদিন রাখা হয়েছে? রেয়াত করা হয়নি, রেয়াত করা হয়নি একদম রাখা তাদেরকে, হয়নি। রেয়াত কি করা হয়নি। ব্যবস্থা নেওয়া এক মিনিট দাও, তোমার সময় বলিনি, রেয়াত করা হয়নি। নাম্বার ওয়ান, আপনি শুধু আমাকে বলুন যে গুজরাট দাঙ্গারকে আজকে যারা বলছেন, এই কথাটা বলছেন, আমি সুপ্রিম কোর্টকে মান্যতা দিয়ে বলছি যে সাবস্ট্যান্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে যদি ক্লিনচিটও পেয়ে যায়, তারপরেও কি করে হারিয়ে যায় সেই জিনিসগুলো যে একজন এমপি তিনি খুন হয়ে গেলেন যার মুখ্যমন্ত্রীত্বে, যার স্বরাষ্ট্র দপ্তরকে ইনফরমেশন করার পরেও তার কোনো অ্যাকশন হলো না, ইনঅ্যাকশন, মোরাল রেসপন্সিবিলিটি নেবেন না। আমি হারিন পান্ডিয়া, শুধুমাত্র হারিন পান্ডিয়ার কেসটা আমরা জানি, এই আমরা ক্লিনচিটে সত্যি 20 বছর ধরে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মানে যে অভিযোগ সবটাই উঠেছে, হাওয়া হয়ে গেল। দেখুন, এক সেকেন্ড, সেটা 65 জন খুন। সম্পূর্ণ সাফ হবে। এক সেকেন্ড, কোন জায়গায় যদি কখনো কোনো ইনসিডেন্ট হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি সেখানে অ্যাক্ট করছেন কি করছেন না, প্রশ্ন ছিল এটা নিয়ে। তারা সরাসরি এই দাঙ্গার ক্ষেত্রে রাজধর্ম পালন করেছেন কি করেননি, প্রশ্ন ছিল এটা নিয়ে। সুপ্রিম কোর্টের পুরো জাজমেন্টটা পড়বেন, কোথাও 19 লেখা নেই বছর এটা, ধরে ধর্মকে নিয়ে। একদম Moral responsibility কোথাও লেখা নেই, ভুল বলছো। প্রত্যেকটা কোন ভুল রেসপন্সিবিলিটি, বলছো তুমি। ওনার বিরুদ্ধে অভিযোগ কি ছিল? ওনার বিরুদ্ধে অভিযোগ কি ছিল? ওনার বিরুদ্ধে যে আর্মি 3 দিন ধরে এসেছে, আরে না, আপনারা করেছিলেন তো? না, আপনারা করেছিলেন দাঙ্গায় মদদ একেবারে দেওয়া, না, ভুল বলছো। দাঙ্গায় মদদ দেওয়া ছিল, ভুল বলছো। এসব করেছিলেন তো? ভুল বলছো। অভিযোগ ছিল তো? ভুল তাহলে বলছো। কোনো অভিযোগই ছিল না। Direct involvement তাহলে কোনো অভিযোগই ছিল না। Direct তাহলে কোনো অভিযোগ involvement নেই। সব পার্সপেক্টিভ গুলো উঠে ভুল আসে। আমি বলছো। একটা না, না, আমি ভুল বলছো। এক সেকেন্ড, আমি সংক্ষেপে, শতরূপ আমাকে বিশুদ্ধ করে কোনো দিতে হবে। পার্সপেক্টিভ আনরিপ্রেজেন্টেড না থাকে। দেখো, সুপ্রিম কোর্টে যা যা এভিডেন্স প্লেসড হবে তার বেসিসে তার basis এ সিদ্ধান্ত রায় হবে। হবে। যে কোনো কোর্টের ক্ষেত্রে সত্যি, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সত্যি। আজকে কাউন্টার এভিডেন্স গুলো যারা পেশ করতে পারতেন, মনে করো যেটা বলা যায় পুলিশ ইনঅ্যাকশন, গভর্নমেন্টের প্রশ্রয়, এই কাউন্টার এভিডেন্স গুলো যারা পেশ করতে পারতেন এবং যারা পেশ করেছিলেন, যেমন ধরো একটা নাম বলছি, সঞ্জীব ভট্ট, আইপিএস অফিসার, কোথায়? এত বছর ধরে তাকে জেলে আটকে রাখা হয়েছে, খালি যাতে তার এভিডেন্স গুলো সুপ্রিম কোর্টে যদি না পৌঁছায়। তো তুমি যদি একটা দিকে খুব সংক্ষেপে, এভিডেন্স 10 seconds এর উত্তর আমি অন্য বিশ্বজিৎ দিকে দাঁড়াতে evidence হবে। ভিত্তিতে রায় বার করাও, এটাই তো হবে। দেখুন, তবে শঙ্কুদার সাথে আমি একটা ব্যাপারে একমত। খুব তোমার সাথে সংক্ষেপে, এক সেকেন্ড উত্তর দিন। না, না, আমি তোমার সাথে একমত একটা না, আমি বুঝতে পারছি না। সংক্ষেপে, আরে আমি প্রশ্নের জবাব উত্তরটা দিয়ে দাও, শতরূপ আমি উত্তরটা তোমার সাথে দিয়ে দাও। একটা ব্যাপারে একমত। ভাই, আমি উত্তরটা যে দিন। সুপ্রিম কোর্টকে শতরূপ মানতে হবে। উত্তরটা দিয়ে দাও, please। ওই অমিত শাহ একটা আচ্ছা, প্রশ্ন শোনো ভাই, শোনো, উত্তরটা শুনো না। মানবে না, এটা হবে আরে ভাই, শোনো। আমি তোমার সাথে ব্যাপারে এই একমত। পুরো 19 বছরের টেনিয়রের মধ্যে না যদি রাজনৈতিক টার্গেট করার প্রশ্ন থাকে, তাহলে ইউপিএ গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, তারা তদন্ত করেছেন, অফিসার কেন্দ্র দিয়েছে। যখন অটল বিহারী বাজপেয়ী ভুল কথা বলেছে। এক সেকেন্ড, অটল যখন বিহারী এসআইটি বাজপেয়ী তৈরি ভালো। হয়েছিল, তখন কেন্দ্রে তো কংগ্রেস আরে সরকার অটল ছিল। বিহারী বাজপেয়ী আপনারা জানো। তদন্ত করেছেন, অটল বিহারী সেই বাজপেয়ী তদন্ত ভুল তো আমরা কথা ফেস বলেছে। করেছি। আমি সেই আমি তদন্ত খুব ফেস সংক্ষেপে বিশ্বজিৎ দাকে আসবো, কিন্তু বিশ্বজিৎ দা যখন দাঁড়িয়ে 2024কে সামনে রেখে আপনারা বিজেপি বিরোধী একটা শক্তিকে এককাট্টা করছেন এবং যেখানে দাঁড়িয়ে যার মূল এজেন্ডাটাই হচ্ছে আপনাদের কথা মতো যে সাম্প্রদায়িকতা বিরোধী সমস্ত শক্তিকে এক মঞ্চে আসতে হবে, সেখানে দাঁড়িয়ে এই ক্লিন চিট সেটা কি নরেন্দ্র মোদী অমিত শাহদের একটু অতিরিক্ত অ্যাডভান্টেজ দেবে না? একেবারেই না। একটা সুপ্রিম কোর্টের একটা রায় কি হলো, তার উপর কিন্তু মানুষের বিশ্বাস অবিশ্বাস তার উপর নির্ভর করে না। হ্যাঁ, কারণ মানুষ তাই জানে তো, মানুষের যে নেগেটিভ আজকে ক্যাম্পেইন জেনারেট গুজরাটে কি করেছিলেন হয়েছিল, আপনারা। সেটা মানুষ এখন তো ভালো করে সেজন্য জানে। বলবেন বিশ্বজিৎ দা। মানুষ ভালো করে জানে। এখন তো এই সুপ্রিম ক্যাম্পেইনে কোর্টের চলে রায়, না। আপনাদের সুপ্রিম তো কোর্টের প্রকাশ্যে রায় ক্ষমা চাওয়া উচিত। মানুষের আমাদের রায় সময় একদম পরিবর্তন হবে সংক্ষিপ্ত না। ছোট্ট একটা বিরতি সুপ্রিম নিলাম, কোর্টের বিরতির পর রায় ফিরে আসছি। মার্কিন যুক্তরাষ্ট্রে গর্ভপাত নিষিদ্ধ হওয়াকে কেন্দ্র করে তোলপাড় গোটা বিশ্ব। ছোট্ট একটা বিরতির পর এ প্রসঙ্গে আলোচনায় ফিরবো, দেখতে থাকুন আপনার রায়। পঞ্চাশ বছর আগের একটি রায়, সেই রায় খারিজ করলো মার্কিন সুপ্রিম কোর্ট, আর তার সঙ্গে সঙ্গেই কয়েকশো বছর পিছিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকায় মহিলাদের যে সংবিধান প্রদত্ত যে অধিকার ছিল গর্ভপাতের, সেই গর্ভপাত কেড়ে নিল মার্কিন সুপ্রিম কোর্টের এই রায়।
এই নিয়ে আমরা আলোচনা করব, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের রাস্তায় রাস্তায় প্রতিবাদের ঝড় উঠেছে। আমাদের সঙ্গে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রয়েছেন, সল্টলেক সিটি থেকে আমাদের সঙ্গে, সল্টলেক সিটি ইউটা থেকে আমাদের সঙ্গে রয়েছেন মৌ নন্দী, প্রবাসী বাঙালি ইঞ্জিনিয়ার। মৌ আমাদের সঙ্গে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকার এবং আমাদের সঙ্গে রয়েছেন সমাজকর্মী শাশ্বতী ঘোষ। আমি আসবো সবার কাছে, তার আগে আপনাদের দেখাবো যে 50 বছর পর আবার আমেরিকার রাস্তায় হাজার হাজার জেন, আবার হেনরি ওয়েডের নামে ধিক্কার, প্রতিবাদ, বিক্ষোভ। আমেরিকায় রাস্তায় রাস্তায় জেন রোদের বিক্ষোভ। শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্টের একটি রায় সব অর্থেই নাড়িয়ে দিয়েছে মার্কিন নাগরিকদের বড় অংশকে। রায় বলা হয়, গর্ভপাত মার্কিন নাগরিকদের সাংবিধানিক অধিকার নয়। মার্কিন স্টেটগুলির প্রশাসনে গর্ভপাত চালু রাখা বা বন্ধ করার সিদ্ধান্ত নেবে। রায় প্রকাশের কয়েক ঘন্টা পরই স্পষ্ট হয় অন্তত 27 থেকে 28টি প্রদেশ গর্ভপাত নিষিদ্ধ করার পক্ষে। বেশ কয়েকটি স্টেট আগামী 45 দিনের মধ্যে গর্ভপাত নিষিদ্ধ করতে আইন আনতে চলেছে। রায় ঘোষণার পরই বিক্ষোভে উত্তাল আমেরিকার বিভিন্ন শহর। রো বনাম ওয়েড মামলার প্রসঙ্গ টেনে চলছে ক্যাম্পেন। 1969 সালে টেক্সাসের এক মহিলা জেন রো ছদ্মনামে টেক্সাসের গর্ভপাত আইনকে আদালতে চ্যালেঞ্জ করেন। টেক্সাসে তখন গর্ভপাত ছিল অসাংবিধানিক এবং নিষিদ্ধ। মামলায় টেক্সাস প্রশাসনের হয়ে সওয়াল করেন হেনরি ওয়েড। মার্কিন ইতিহাসে সেটাই রো বনাম ওয়েড নামে বিখ্যাত। এই ইতিহাসকে মাথায় রেখে আই এম অলসো জেন রো ক্যাম্পেন। বিক্ষোভকারীদের বক্তব্য, এই রায় ব্যক্তির স্বাধীনতার উপর বড় আঘাত। কর্মক্ষেত্রে চরম অনিশ্চয়তার মুখে পড়বেন 1.5 কোটি মহিলা। মাই বডি মাই রাইট বিরোধী এই রায় সংবিধান বিরোধী। মহিলাদের গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হবে। বিক্ষোভরত মহিলাদের পাশে দাঁড়িয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের বার্তা, মার্কিন সুপ্রিম কোর্টের রায় হতাশাজনক। আমেরিকানদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার কারা হলো। দেশ অন্তত 150 বছর পিছিয়ে গেল। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই গর্ভপাত নিষিদ্ধ করার পক্ষে। শনিবার তার পাল্টা ঘোষণা যে যত আন্দোলনই করুন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়কে পাল্টানো যাবে না। বিক্ষোভকারী মহিলারা অবশ্য অনড়। অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালাতে চান তারা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি শুরুতে মৌয়ের কাছে যাব। মৌ, আপনার কাছ থেকে আমি আরো একবার জেনে নেওয়ার চেষ্টা করব যে সার্বিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে এর কতটা সাড়া ফেলেছে এই ঘটনা। প্রচন্ড প্রতিবাদ চলছে বিভিন্ন স্টেটে, বড় শহরগুলোতে। আবার কোনো স্টেটে উল্টো দিকেও লোকজন কথা বলছে, যারা এটা ওভারটার্ন করার পক্ষে ছিল। আমি যেখানে থাকি সল্টলেক সিটি ইউটাতে, এখানে প্রতিবাদ তুলনায় কম, উল্টো দিকের লোকজনই বেশি নেমেছে। কিন্তু আমি এখন নিউ ইয়র্ক যাচ্ছি, বা ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, মিচিগান, এই অঞ্চলে প্রচন্ড প্রতিবাদ চলছে। লোকজন রাস্তার মধ্যে, আপনারা সবাই ইউটিউব বা অন্যান্য জায়গায় দেখতে পাচ্ছেন যেরকম। ইটস ভেরি আনফরচুনেট। ইতিমধ্যে আমরা দেখেছি যে অন্তত 13টা প্রদেশ, যেহেতু এই অধিকার সেটা মহিলারা পাবেন কি পাবেন না সেটা স্থানীয় প্রশাসন, স্থানীয় প্রদেশের যে প্রশাসন তার উপর নির্ভর করবে। ইতিমধ্যেই অন্তত 13টা প্রদেশ সেখানে গর্ভপাত নিষিদ্ধ, এটা আমরা জানতে পারছি। একটু আপনার কাছে আপডেট এবং একই সঙ্গে জানার চেষ্টা করবো যে যেমন আমরা জানছি যে ইতিমধ্যেই বিভিন্ন বহুজাতিক সংস্থা তারা মহিলা এমপ্লয়ীদের জন্য ট্রাভেল অ্যালাউয়েন্স অর্থাৎ এরকম ক্ষেত্রে বা অন্যান্য সুযোগ সুবিধা সেগুলো ইন্ট্রোডিউস করছেন যাতে অন্য প্রদেশে গিয়ে তারা গর্ভপাতের সুযোগ সুবিধা পান। এগুলো কিভাবে দেখতে পাচ্ছেন? অর্থাৎ এই যে একদিকে এরকম ভীষণভাবে পিছিয়ে দেওয়া একটা রায় এবং তার পরের যে প্রতিক্রিয়াগুলো সেগুলো কিভাবে দেখছেন যদি আমাকে একটু বলেন প্লিজ। হ্যাঁ, নিশ্চয়ই। সুপ্রিম কোর্ট যে লটা তুলে নিয়েছে সেটা ফেডারেল ল। তার জন্য যেটা হয়েছে যে বিভিন্ন স্টেটগুলোর ওপর এখন ডিপেন্ড করছে অ্যাবর্শন রাইট মহিলাদের থাকবে না থাকবে না। যেমন ধরুন উটা স্টেট, আমার স্টেট, এখানে এটা ট্রিগার ল। যেহেতু ফেডারেল লটা উঠে গেল, তার সাথে সাথে এখানে ট্রিগার লটা এক্সপ্যান্ড করছে বা ট্রিগার্ড হচ্ছে, যে এখানে অ্যাবর্শনও নিষিদ্ধ হয়ে যাচ্ছে। তো উটার প্রচুর লোকাল কোম্পানি, যেমন কোয়ালট্রিক্স, ইটস লোকাল বাট ইটস গ্লোবাল কোম্পানি, ইটস multi-billion dollar company, big corporate. They already joined the
জেপি মর্গান চেজ, কোয়ালট্রিক্স, আরো বড় বড় ডিক্স শুজ, বড় বড় কোম্পানি তারা লিঙ্কডইনেও করছে, তারা নিউজে স্টেটমেন্ট দিচ্ছে যে মহিলাদের ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে। মানে আমার পার্সোনালি এগুলো খুবই 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 ভালো ব্যাপার, খুবই ভালো খবর। কর্পোরেট তার এমপ্লয়ীদের পাশে দাঁড়াচ্ছে, কিন্তু দিস ইজ এ সবচেয়ে বেশি যে মহিলারা ক্ষতিগ্রস্ত হবেন তারা বেসিক্যালি পুয়ার, তারা এই কোম্পানিগুলোতে চাকরি করেন না অনেকেই, এবং এটা অনেকটাই রেশিয়ালি মোটিভেটেড একটা রায়। এখানে ব্ল্যাক এবং হিসপ্যানিক মহিলাদের উপর আরো অনেক বেশি চাপ পড়বে। আমেরিকাতে আপনারা যদি দেখেন যে প্রতি 4 জনের মধ্যে একজন মহিলা 45 বছর বয়স হওয়ার আগে অন্তত একবার অ্যাবর্শন হয়েছে। এটা বিরাট এফেক্ট আছে, ইটস এ জনস্বাস্থ্য ইস্যু, ইটস এ পাবলিক হেলথ ইস্যু। ফলে কিভাবে যে এটা এক্সপ্যান্ড করবে আর মহিলাদের উপর চাপ পড়বে এখানটা বলা যাচ্ছে না। আর it's funny like how you cannot regulate gun, you can regulate women's body, and it's always the women who are negotiated against women's rights. It's extremely unfortunate, it's frustrating, it's disastrous. আপনি অলরেডি আমরা দেখেছি জো বাইডেন, আমি জানি যে আপনাকে এক্ষুনি ছেড়ে দিতে হবে, আপনি ট্রাভেল করছেন। জো বাইডেন ইতিমধ্যেই বলেছেন যে দেশটা 150 বছর পিছিয়ে গেল। আপনি ওখানে দীর্ঘদিন ধরে রয়েছেন, আপনার কি মনে হয় যে আসলে কত বছর পিছলো মার্কিন যুক্তরাষ্ট্র এই একটা রায়? অবভিয়াসলি 50 বছর তো পিছলেই যখন এই রায়টা দেওয়া হয়েছিল সেই সময়ের মতন, কিন্তু ঠিক কতভাবে পৌঁছলো কোয়ালিটেটিভলি এটা এখন পরে আমরা বুঝতে পারবো। এই কোভিড এর সময় মেয়েদের ইকোনমিক ফ্রিডম 50 বছর পিছিয়ে গেছে। অন টপ অফ দ্যাট দিস কত লোক চাকরি হারিয়েছে। তারপরে আমি ঠিক এক্স্যাক্টলি নাম্বার বলতে পারবো না, অবভিয়াসলি 50 বছর তো বটেই এবং সেটা মাল্টিপ্লিকেটিভ। যে কোনো ভাবে পিছিয়ে যাওয়া, মানে মজার ব্যাপারটা হচ্ছে মেয়েরাই পিছোয়, আর অন্য কেউ পেছোয় না। যখনই কোনো কিছু প্রশ্ন উঠে আসছে মেয়েদের রাইটস এর উপর হাত। 91% মেন তারা কংগ্রেসে বসে আছে, 91% মেন এই সুপ্রিম কোর্ট জাজদেরকে কনফার্ম করেছে। হাউ ডু ইউ লেট মেন ডিসাইড উইমেন রাইট? দিস ইজ অ্যামেজিং টু মি। অ্যাবসলিউটলি মৌ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, সুদূর সল্টলেক সিটি ইউটা থেকে আমাদের সঙ্গে যোগ দিলেন। আপাতত আপনাকে ধন্যবাদ। এবং যেটা মৌ খুব খুব সিগনিফিকেন্ট যে কথাটা বললো, যেটা এটাই হচ্ছে পরিহাস যে যেখানে বন্দুকের লাইসেন্স নিয়ন্ত্রণ করা হয় না, কিন্তু মহিলার দেহ তার উপর নিয়ন্ত্রণ কায়েমের সমস্ত রকম প্রচেষ্টা। আমি এখানে ডক্টর সরকারের কাছে আসবো। ডক্টর সরকার, সত্যি যদি আমরা একদম মেডিকেল অ্যাসপেক্ট থেকে দেখি, আদৌ কোনো রকম বাস্তবসম্মত ভিত্তি রয়েছে? দেখো মুপিয়া, এটা মেডিকেল আর্গুমেন্ট না, এটা হচ্ছে অ্যান আর্গুমেন্ট অফ অর্থোডক্সি। আমরা আমাদের দেশে যে গুণামোগুলো দেখছি না, আমরা তো খালি ভাবি যে যত গোঁড়া লোক, যত একেবারে এক্সট্রিম কথাবার্তা বলে সব লোক আমাদের দেশে, তা নয়। এই আমেরিকার 250 বছরের ইতিহাসে তুমি দেখবে যে আমেরিকার কিন্তু রন্ধ্রে রন্ধ্রে কালচারের মধ্যে, আইরিশ ডিসেন্টের মধ্যে, সাউথ আমেরিকান বা ল্যাটিনিয়ান যে কালচার, তার মধ্যে একটা ক্যাথলিক অর্থোডক্সি, যাকে তারা রক্ষণশীল সমাজ বলে, এবং যে রক্ষণশীল সমাজের প্রতিনিধিত্ব করেন রিপাবলিকান পার্টি, তারা প্রতিনিধিত্ব করেন। এটা কিন্তু একেবারে একটা এক্সট্রিমলি স্ট্রং পলিটিক্যাল লবি। দিস ইজ আ সোশিও পলিটিক্যাল লবি। তারা গান ল আনতে দেবে না, তারা অ্যাবর্শন করতে দেবে না। বাইডেনের এখন অসুবিধাটা কোথায়? বাইডেনের অসুবিধা হচ্ছে যে বাইডেন নিজে প্রেসিডেন্ট হয়েছে, কিন্তু কি সিনেট বা কংগ্রেসে বাইডেনের কিন্তু অতটা দখল নেই ডেমোক্র্যাটদের। তাহলে ফেডারেল লকে চ্যালেঞ্জ করে ও যে আরেকটা বিতর্ক তৈরি করবে, সে বিতর্ক সে করতে পারছে না। দ্বিতীয় ব্যাপার হলো যে আমার ইউনাইটেড স্টেটসে গোটা 50 রাজ্য আছে। এই গোটা 50 রাজ্যের মধ্যে মেরে কেটে তুমি 13টা কি 14টা রাজ্যের মধ্যে there is some liberal attitude towards abortion। তার মানে তুমি দেখো প্রায় 35টা রাজ্য কিন্তু এই ফেডারেল লটাকে একটা অনুপ্রেরণা বা অজুহাত বলে নিয়ে আর্কানসস, ইউটা অলরেডি তারা ল পাস করে দিয়েছে, মানে এই পাস করে দিয়েছে। আর আমাদের যে বললেন, আমি ওর থেকে রেফারেন্স করে বলি
যে এটা ইউএস সুপ্রিম কোর্টের একটা 6-3 জাজমেন্ট ছিল। একটা কথা খুব হতাশ হ্যাঁ। মৌপিয়া কোথায় জান যে তার চিফ জাস্টিস জন রবার্টস, চিফ জাস্টিস এমন একটা সুসারি বিতর্কে চিফ জাস্টিস করেননি। 6-3 জাজমেন্ট উনি হতে দিলেন এবং এই যে 6 জন যারা কিন্তু এর পক্ষে এই ডিসিশনটা পুশ করেছেন ইউএস সুপ্রিম কোর্টে, খুব সম্ভব তার মধ্যে 3 জন মহিলা আছে। হ্যাঁ, আমরা যেটা জানতে পারছি ডক্টর সরকার যে 6জন কনজারভেটিভ জাস্টিস যারা এর পক্ষে, অর্থাৎ এই রো ভার্সেস ওয়েড মামলার রায় বাতিলের পক্ষে রায় দিয়েছেন, যাদের রায়টা গেছে তাদের মধ্যে একজন মহিলা রয়েছে। হ্যাঁ, কারণ তারা আবার রায়টাকে পুড়িয়েছিল বোধহয় একজন মহিলাকে, রাইট? সেখানে সুপ্রিম কোর্ট, সেখানে ওখানকার চিফ জাস্টিসের পাওয়ার অনেক। চিফ জাস্টিস এখানে নীরব রইলেন। আর তুমি জানবে যে যখন ডোনাল্ড ট্রাম্প যখন তার এটা শেষ করছে, ও কিন্তু অ্যাটলিস্ট 4 জন একেবারে কট্টরপন্থী রক্ষণশীল জাজের সুপ্রিম কোর্টে বসিয়ে দিয়ে গেছে, যাতে গান ল তোমার পাস করাতে তোমাকে নাকানি চোবানি খেতে হবে। অ্যাবর্শন রাইটে তারা ভালো করে জানতো তুমি এই যে জাজমেন্টটা দিয়েছে কোন কেসের পরিপ্রেক্ষিতে দিয়েছে। অ্যাকচুয়ালি কেসটা ছিল যে 17 উইকসে একটা কেস গেছিল সুপ্রিম কোর্টে, যে 17 উইকসের কাছাকাছি একটা অ্যাবর্শন নিয়ে কি একটা বিতর্ক ছিল। ওনারা তো সেই কেসটা শুনলেন, তার উপরে জাজেরা নিজেরা বলল আমরা নিজেরা শত প্রণোদিত ভাবে যে তারা নিজেরা এক ধাপ এগিয়ে গিয়ে 1973 সালের এই রো ভার্সেস কেসটাকে রিওপেন করলেন। তাই আমরা যারা ভাবি, দেখো যে আমেরিকাতে হার্ভার্ড আছে, প্রিন্সটন আছে, পৃথিবীর সব থেকে তারা পৃথিবীতে ঝুরঝুরে এসে মুড়ি মুরগির মতো নোবেল প্রাইজ পায়, কিন্তু ইউএস এর মধ্যে আজও যে একটা অন্ধ রক্ষণশীলতা আছে, এটাও কিন্তু একেবারে। এবং আপনি যেমনটা বলছিলেন যে আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প এটাকে ঈশ্বরের রায় বলে এটাকে স্বাগত জানালেন। আমি শাশ্বতীদির কাছে আসবো, যে শাশ্বতীদি, এর যদি আমরা দেখি যে এর বৃহত্তর প্রেক্ষাপটে এর প্রভাব কতটা বলে আপনার মনে হয়? না, আমি প্রথমেই একটা জায়গায় পয়েন্ট আউট করতে চাই যে আমেরিকায় কথাটা কিন্তু গর্ভপাত বিরোধী এবং গর্ভপাতের পক্ষে, অ্যান্টি অ্যাবর্শন প্রো অ্যাবর্শন নয়। ওখানে যে শব্দটা ব্যবহার করা হয়, প্রো অ্যাবর্শনকে বলা হয় প্রো লাইফ, অর্থাৎ যেন বাকিরা হচ্ছে অ্যান্টি লাইফ। ফলে ওখানে অ্যাবর্শনের প্রতি সমাজের মনোভাব কি সেটা কিন্তু এখান থেকেই বোঝা যাচ্ছে, যে সমাজের মনোভাব হচ্ছে যে যারা অ্যাবর্শনের বিরোধী তারা যেন জীবনেরই বিরোধী। এখন যে সমাজ এই ধরনের একটা টার্ম কয়েন করতে পারে, তার সামগ্রিকভাবে অ্যাবর্শনের প্রতি দৃষ্টিভঙ্গি কি সেটা বোঝাই যাচ্ছে। এবং আমার তো আশঙ্কা হচ্ছে যে লাস্ট যে মামলাটা হয়েছিল সেটা ইন্টারন্যাশনাল প্ল্যান্ড প্যারেন্টহুড ফাউন্ডেশন, তাদের সঙ্গে মামলা হয়েছিল। এবং যে মামলায় যে এটা এলো, বলা হলো যে এটা কোনো সাংবিধানিক অধিকার নয়, এটা প্রত্যেকটা রাজ্যের ওপর নির্ভর করবে। সেই মামলায় এই ইন্টারন্যাশনাল প্ল্যান্ড প্যারেন্টহুড ফাউন্ডেশন তারা সারা পৃথিবী জুড়ে শুধু ওখানে গরিব মেয়েদের যে সহায়তা করে, কাউন্সেলিং দেওয়া, গর্ভনিরোধকের ব্যবস্থা করা, গর্ভপাতের ব্যবস্থা করা, অনাকাঙ্ক্ষিত মাতৃত্বের হাত থেকে তাদের মুক্ত করা, সেটা যে তারা খালি ওখানে করে তা নয়, সমগ্র পৃথিবী জুড়ে তারা করে। কাজে আজকে যদি এই রায়টা কার্যকর হয় এবং প্রত্যেকটা রাজ্য তাদের মতো করে রায়দান শুরু করে, তাদের মতো করে আইন করতে শুরু করে, কারণ আমরা এতে ইতিমধ্যেই জানছি যে ওখানকার প্রত্যেকটা রাজ্য, সেটা ফেডারেল না হলেই প্রত্যেকটা নির্দিষ্ট রাজ্যের ওপর নির্ভর করবে, এবং অধিকাংশ রাজ্যই কিন্তু এটার উল্টো দিকে যাবে, কারণ মূলগতভাবে আমেরিকার ধর্মীয় আবহটা কিন্তু প্রচণ্ড গোঁড়া রক্ষণশীল, এবং সেই গোঁড়া রক্ষণশীল জায়গা থেকে তারা বলছে এখন শুধুমাত্র 15 সপ্তাহ পর্যন্ত তারা অনুমতি দেবে। 15 সপ্তাহ মানে কি? 15 সপ্তাহ মানে কিন্তু সবে মাত্র 1.5 মাস বা 4 সপ্তাহ আর 6 সপ্তাহ, তার বেশি। এর আগে যে 15 সপ্তাহের যে সীমাটা ছিল, তারা বলছে আমরা সেটা মানব না। অর্থাৎ
একটি মেয়ে সে চায় কি চায় না, তাদের পুরো মনোভাবটা হচ্ছে আমাদের এখানেও যেটা অনেকটাই এই ধরনের মনোভাব থাকার জন্য সেটা মনে হয় ফুর্তি করেছো তার দাম দেবে না, যেন পুরোটাই হচ্ছে মেয়েটির দায়িত্ব, মেয়েটিকেই দাম শাশুড়ি, আমার দিতে এখানে হবে। প্রশ্ন যে আমরা তো সেই জানি দাম যে কি যত দিয়ে দিতে হবে রাজনীতি আছে তার মধ্যে কাছে লিঙ্গ যাবে, রাজনীতির যে যেটা- রূপটা দেখা যায় সেটা অত্যন্ত ক্রুশিয়াল, কিন্তু সেটা নিয়ে চর্চা হয়তো যে গতানুগতিক রাজনীতি তার তুলনায় কম হয়। এই ক্ষেত্রে গোটা বিশ্বব্যাপী এই লিঙ্গ রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে কতটা প্রভাব পড়তে পারে? না, সেটাই তো আমি বলছি যে এক তো হচ্ছে যে যখনই আপনার আপনার রাজ্য ধরুন প্রথমত এটা ফেডারেল ল নয়, কাজেই যদি ফেডারেল ফান্ডিং দেওয়া হয় সেই ফেডারেল ফান্ডিং থেকে এই ধরনের সহায়তা সংগঠনগুলোকে সহায়তা দেওয়া, যারা অ্যাবর্শনে সহায়তা করছিল পার্টিকুলারলি দরিদ্র মেয়েদের, যেটা কারণ দরিদ্র মেয়েদের ক্ষেত্রে এই ধরনের সম্ভাবনাটা বেশি, তুলনায় ধনীদের হয়তো অনেক সতর্কতার জায়গা থাকে, তাদের বাধ্যতার জায়গাটা হয়তো কম থাকে। ফলে যে দরিদ্র মেয়েদের সহায়তা করছিল, যেটা প্রথম বক্তাই বললেন যে যে কর্পোরেট হাউসগুলো বলছে সহায়তা দেবে অন্য রাজ্যে গিয়ে করে আসার, তারা এখানে অধিকাংশই কাজ করে না। সুতরাং তাদের যদি এইটা না হয় আজকে, তাহলে তাদের তো ওই মানে আসলে তো নারী দেহের উপরই নিয়ন্ত্রণ কায়েমের একটা অস্ত্র। আমি এখানে একটু ডক্টর সরকারের কাছে আসবো যে ডক্টর সরকার, এখনো পর্যন্ত 2022 সালে দাঁড়িয়ে গোটা বিশ্বেই আমরা দেখেছি যে গর্ভপাতের পক্ষে এবং বিপক্ষে খুব স্ট্রং দুটো মত রয়েছে। সেটা যে সমস্ত দেশে গর্ভপাত বৈধ সেখানেও রয়েছে, যেখানে গর্ভপাত বৈধ নয় সেখানেও রয়েছে। আমরা সাম্প্রতিক অতীতেই আমরা আয়ারল্যান্ড দেখেছি, পোল্যান্ড দেখেছি, চূড়ান্তভাবে শিরোনামে উঠে এসেছে। সেখানে দাঁড়িয়ে আমার প্রশ্ন যে গোটা বিশ্বব্যাপী কি এর একটা প্রভাব সেটা পড়তে পারে? দেখো, বিশ্বব্যাপী অলরেডি একটা পোলারাইজেশন অফ ওপিনিয়ন হয়ে বসে আছে, বুঝতে পারছো তো? যে সেখানে একটা একদিকে ভয়ঙ্কর গোনামো, তারা কোনো রকম মেডিকেল ফ্যাক্ট ফিগার, ওমেন্স রাইট, একটি মেয়েরও যে তার একটা স্বাধীন অধিকার আছে, এগুলি নিয়ে তারা বিন্দুমাত্র ওয়ারিড নয়। তাদের মধ্যে তাদের রন্ধ্রে রন্ধ্রে ডিএনএতে একটা অর্থোডক্সি ঢুকে পড়েছে। এখন পৃথিবীতে আজকে ইউএস এর নাম আরো 4টে দেশের সঙ্গে জুড়লো। এই 4টে দেশের মধ্যে একটা হচ্ছে পোল্যান্ড, একটা বোধহয় খুব সম্ভব নিকারাগুয়া, আর একটা বোধহয় আফ্রিকান কোন একটা দেশ আছে। এই 4টে দেশ এখন হচ্ছে যারা প্রায় ঝাঁপ বন্ধ করে দিয়ে বলছে যে আমরা অ্যান্টি অ্যাবর্শন। এবার এর সঙ্গে ঠিক তোমার গান ল এর মধ্যে কিন্তু, যাকে আমি খুব সহজ ভাষায় বলছি, একটা কিন্তু জালিয়া অ্যাবর্শন ইজ এ হিউজ বিজনেস। এই ইললিগাল অ্যাবর্শন করতে লোকেরা প্রাণ হাতে করে বর্ডার ক্রস করে মেক্সিকোতে যাবে, এতে দেশে যাবে। আর যাদের টাকা পয়সা আছে, এখন যেমন নিউ ইয়র্ক স্টেট করতে দেবে, কারণ তারা জেনারেলি ডেমোক্র্যাট কন্ট্রোল। সেখানে তুমি দেখবে যে খুব এখানে এই টার্মিনেশন ট্যুরিজম বলে, ওখানে টার্মিনেশন ট্যুরিজম হবে। ঠিক যেমন তুমি ওই লিকার প্রহিবিট করলে যেরকম চোলাই মদের আর এবং জালিয়াতি মদের ব্যবসা বাড়ে, যেরকম গান ল করে তুমি সমস্ত ইললিসিট গানের ব্যবসা বাড়াচ্ছ, এটা করে ডিরেক্ট এফেক্ট হবে যে জায়গাটা, সেটা হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি অ্যান্ড ইয়াং উইমেন ডাইং। এই মেয়েরা যে মারা যাবে, ডেঞ্জারাস, সে গলিতে বিপজ্জনক পরিস্থিতিতে, লোকের সমস্ত অ্যাবান্ডেন্ট ফ্ল্যাটে। আমরা মনে করি যে আমেরিকা সাংঘাতিক জাঁকজমক দেশ, এগুলো আকছাক হয়, এবং একটু আবার প্রসঙ্গতা মেয়েদের লাইফ নিয়ে, অল্প বয়সী মেয়েরা বিশেষত যারা হয়তো মধ্যবিত্ত পরিবার থেকে, they will be very vulnerable। এবং এরপর আরো দুটো ধাক্কা আসছে। একটা ধাক্কা আসছে তোমার কন্ট্রাসেপশন প্র্যাকটিস নিয়ে। তুমি দেখবে এরপরে যদি এই সুপ্রিম কোর্টের বেঞ্চ যদি বহাল থাকে, এরা অবধারিত ভাবে কন্ট্রাসেপশন প্র্যাকটিসের উপর লিটিগেট করবে। আর সেকেন্ড যেটা করবে, যাদের উপরে একটা খাড়ার ঘা আসতে যাচ্ছে, সেটা হচ্ছে আইভিএফ এর উপর, ইনভিট্রো ফার্টিলাইজেশন। এগুলো সব একে অপরের সঙ্গে লিঙ্ক।
বোঝাই যাচ্ছে ডক্টর সরকার এবং শাশ্বতী দি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা দেশ, যেটাকে আমরা একদম বলে থাকি, যেটাকে কোট আনকোট বলা হয় যে প্রথম বিশ্বের উন্নত দেশ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তারা এই একটা ধাক্কায় কয়েকশো বছর পিছিয়ে গেল এবং যেখানে দাঁড়িয়ে নারী দেহের অধিকার সেটা খর্ব হচ্ছে, কিন্তু বন্দুকের লাইসেন্সের অধিকার সেটা কেড়ে নেওয়ার কোনো রকম তৎপরতা কোনো মহল থেকে দেখা যাচ্ছে না। এটাই সবচেয়ে বড় পরিহাস। আপাতত এখানেই শেষ করছি। আপনার রায় দেখতে থাকুন জি 24 ঘন্টা।